হাসিনার 15.5 বছরের শাসন আমলে জার্নালিজমের উপরে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এটা ভয়াবহ রকমের একটা ট্রাস্টের একটা ডেফিসিট তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা এই গভর্নমেন্টটা উত্তরণের চেষ্টা করছি। আমরা উত্তরণ করছি এবং আমরা যে কাজগুলো হাসিনার আমলে হয়েছে সেটা আমরা চাচ্ছি যে সেই কাজগুলো যাতে আমাদের সময়ে না হয়, এবং টু সাম এক্সটেন্ট আমরা বলবো আমরা এই কাজগুলো আমরা ভালোভাবেই করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে যে জার্নালিস্টদের মুখ বন্ধ করে কিভাবে, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করেন, লিগাল ওয়েতে করেন, এবং আপনি সামাজিক প্রেসারের মাধ্যমে করেন। তিনটা খুব বড় একটা টুল। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো টুল ইউজ করছি না যে মানুষের কোনো জার্নালিস্টের মুখটা বন্ধ করার জন্য। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ে কি, সেটা হচ্ছে আগে আমরা দেখেছি মন্ত্রী মিনিস্টার ফোন করতেন, সামন করতেন, এবং সবচেয়ে যে ন্যাক্কারজনক ছিল যে যেগুলো এজেন্সি যার ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করার কথা ছিল তারা অযাচিত ভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, ডিজিএফআই করতেন, ডিবি করতেন, অনেক সময় সিটিডিসি করতেন। হ্যাঁ, ওনারা চেতেন যে বাংলাদেশের দাস সাংবাদিকতা হোক, এবং অনেকেই সেই দাস সাংবাদিকতা করে যারা করতেন তারা ফিনান্সিয়ালি বেনিফিটেড হতেন। তা আমরা এই কাজটা তো করছি না। আপনার কোনো নমুনা যদি পান যে আমাদের সময় অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে আমরা কোনো ধরনের কোনো প্রেসার তৈরি করে কাউকে তার জার্নালিজমের থেকে আমরা দূরে সরাচ্ছি, আমরা যদি মিথ্যা নিউজ হয় আমরা বলছি যে আপনার নিউজটা মিথ্যা, প্লিজ চেঞ্জ করেন। অনেকে চেঞ্জ করছেন, উনি বলছেন যে না আমারটাই সত্য, তাহলে সেক্ষেত্রে উনি ওনারটা যখন বলছেন, বাট আমরা আমাদের জিনিসটা জানানোর কথা আমরা জানিয়ে দিচ্ছি যে আপনার নিউজটা এই জায়গাটা মিথ্যা, এই জায়গাটা এটা ফেক, এবং আমরা চাই যে সবাই রেসপন্সিবল জার্নালিজম করুন। দ্বিতীয় হচ্ছে যে লিগাল যে মেজার গুলো ছিল, যেগুলো আমাদের বাংলা ভাষায় বলে কালা কানুন, হ্যাঁ, বা রিপ্রেসিভ ল ছিল, সেগুলো তো আমরা আমাদের তরফ থেকে তো নতুন করে কালা কানুন করার তো কোনো মানেই হয় না, বরং আগে যেগুলো কালা কানুন, যেগুলো দিয়ে খুবই অতিমাত্রায় শেখ হাসিনা গভর্নমেন্ট বাংলাদেশের পুরো মিডিয়া ওয়ার্ল্ডে এক ধরনের রিপ্রেশন চালাতেন, সেই আইনগুলো আমরা রহিত করেছি। অন্যতম হচ্ছে সিএসএ কে আমরা অ্যাবলিশ করেছি। নতুন যে আইন এসছে সেই আইনটাও আমরা যত রকমের কনসালটেশন করা দরকার আমরা সবার সাথে কনসালটেশন করে নতুন একটা এই সাইবার প্রোটেকশন অর্ডিন্যান্স আমরা করেছি। সেটা নিয়ে আমার মনে হয় না এখন তেমন কোনো কমপ্লেন আছে, দু একজনের থাকতে পারে, বাট আমরা জেনারেলি মনে করি ইট ইজ মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো এই জায়গাটাও আমরা আর একটা হচ্ছে যে সামাজিক প্রেশার অনেকভাবে হয়। সরকারের দ্বারা যারা বেনিফিটেড হন, মালিকরা, হ্যাঁ, বা মালিকের অনুগস্ত যারা সাংবাদিক, যারা এক একটা মিডিয়া হাউসের বড়, তারা তো সামাজিক ভাবে বেনিফিটেড হতে চান, তারা পূর্বাঞ্চলের প্লট চান, বা মালিক চান যে তার একটা বড় এগ্রিমেন্ট, সরকারি একটা কন্ট্রাক্ট চান। এই যে ভাবে যেটা দিয়ে তারা জার্নালিজমকে রিয়েলি কন্ট্রোল করতে পারেন, এই জায়গাটাও তো আমরা করছি না। এই তিনটা জায়গায় কোথাও আপনি কোনো যদি নমুনা পান, আমরা আপনাদেরকে ইনভাইট করব, আপনারা এটা নিয়ে লেখেন, আমাদেরকে আরো এই বিষয়গুলো ইনভেস্টিগেশন, যে না আমরা এই লক্ষ্যে এই জার্নালিজমের জন্য আমরা এই বেনিফিটটা দিয়েছি, এরকম যদি কোনো ইনস্ট্যান্স ঘটে থাকে আমাদেরকে জানান। যেটা আগের গভর্নমেন্ট যে এই তিনটা মেইন জায়গা দিয়ে তারা করতো, যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার, রিপ্রেসিভ ল, এবং সামাজিক ভাবে বা সামাজিক ব্যবসায়িক ভাবে কাউকে বেনিফিট দেওয়া, সেভাবে সে কন্ট্রোল করতে। এবং এটা অদ্ভুত একটা মডেল। এটাতে আপনার নর্থ কোরিয়া করা লাগে নাই, বা চীন অন্যান্য দেশের মতো করা লাগে নাই। আপনি যেটা করেছেন এই মডেলটা করে আপনি বাইরে দেখাচ্ছেন যে বাইরের যে দেশগুলোয় আপনি মানে যেগুলো রিপ্রেসিভ কান্ট্রিতে যে মডেলটা, ওই মডেলে ওনারা জানি নাই। ওনারা বলেছেন যে দেখেন বাংলাদেশের ডেমোক্রেসিটা কতটা থ্রাইভিং, যেখানে 10,000 ওয়েবসাইট আছে, 1100 দৈনিক পত্রিকা আছে, টিভি স্টেশন আছে 50টা, কতটা থ্রাইভিং। কিন্তু ওই যে তিনটা ওয়েতে তারা পুরো এই একটা থ্রাইভিং একটা মডেলকেও তারা কন্ট্রোল করছে, এবং খুব ন্যাক্কারজনক ভাবে কন্ট্রোল করেছেন।
যারা যারা তাদের দাস ছিলেন, যারা তাদের জার্নালিজমটাকে ধারণ করতে এই তারা সবাই বেনিফিটেড হয়েছেন। আমরা দেখেছি কিছু কিছু জায়গায় পত্রিকায় রিপোর্ট এসছে কারো কারো অ্যাকাউন্টসে 1000 কোটি টাকারও ট্রানজাকশন পাওয়া গেছে, চিন্তা করা যায় না। এবং যারা ইউনিয়নকে ওনারা দাস অনুগত বানিয়ে রেখেছেন, ইউনিয়নের টপ লিডারশিপ মানে হচ্ছে তার কোনো কাজ নাই, সে পূর্বাঞ্চলের প্লট বা উত্তরের প্লট এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। অনেকে আরো বেশি, আমরা শুনেছি কেউ কেউ পাওয়ার প্ল্যান্টের একটা যাতে তার অনুগত সাংবাদিককে বিজনেস গ্রুপকে সেটা একটা পাওয়ার প্ল্যান্টের এগ্রিমেন্ট নিয়ে এসে দেন যাতে হি কাটে কমিশন, তার কমিশন যাতে খেতে পারেন। এই জার্নালিজমটা ছিল, এই জার্নালিজমটা একটা ভয়ানক রকমের ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এই ট্রাস্ট ডেফিসিট থেকে উত্তরণের জন্য এখন সত্যিকার অর্থে যে কাজটা আমরা সবাই করতে পারতাম, আমি সরকারের তরফ থেকে আমরা একটা মিডিয়া কমিশন সরকার করে দিয়েছে, এটা একটা সুন্দর একটা রিপোর্ট এসছে, কিন্তু যারা ইন্ডিভিজুয়াল যারা জার্নালিজম পত্রিকা টিভি স্টেশন যারা এইটার ভেহিকল ছিলেন এই বাজে জার্নালিজমের, তারা তো কেউ নিজে সেলফ অডিট করেন নাই, তারা তো কেউ নিজের 15 বছরের কাজগুলো নিয়ে জনসম্মুখে এসে বলেন নাই যে আমি সরি। কেউ বলেছেন যে আমি সরি, আমি আপনার অধিকার কেড়ে নিয়েছি, আমি আপনাকে জঙ্গি হিসাবে ইয়ে করেছি, আমি আপনাকে বলেছি যে আপনি জামাত শিবির, আমি আপনাকে আপনার পার্টি আপনার পলিটিক্যাল রাইটসটাকে আমি কেড়ে নিয়েছি, আমি আপনাকে গুম হওয়ার যে ক্ষেত্র তৈরি করা গ্রাউন্ড তৈরি করেছি যাতে আপনি গুম হতে পারেন। আমি কি এই জার্নালিজম এই যে জার্নালিজম করেছি এবং অনেক রেসপেক্টেড ডেইলি এই জার্নালিজম করেছেন, তারা কি কোনো সময় বলেছেন যে না আমরা সরি, বা তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অম্বুডসম্যান এনে বলেছেন যে না ওকে আমরা গত 15 বছরে যে জার্নালিজমটা করেছি এই অম্বুডসম্যান এই 15 বছরের জার্নালিজমটা সে দেখবে যে তার কি রকম জার্নালিজম হয়েছে, আমরা কি জার্নালিজম করেছি সে ইন্ডিপেন্ডেন্টলি বলবে, বলে সে যেই ধরনের আমাকে পরামর্শ দেয় যে না আপনারা এই জায়গায় ফেইলিউর ছিল, প্লিজ আপনারা এই জিনিসগুলো রেকটিফাই করেন, করে আপনি তাহলে কি ইউ ক্যান মেক এ ফ্রেশ স্টার্ট। এখন যে আপনি যেটাকে মব বলছেন সে তো তৈরি হচ্ছে, বা সে আমি ওইটাকে মব বলছি না, বলছি এটা প্রেসার গ্রুপ, সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেইলিউরের কারণে। সে কেন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে, কারণ সে তো এফেক্টেড হয়েছে, সে তো সারা 15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই, সে তো এফেক্টেড হয়েছে। এখন তার যে কনসার্ন, আপনি 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, এটা বলে নাই? এটা তো টপ জার্নালিস্ট, টপ মিডিয়া হাউসের ইয়েরা। এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেসার গ্রুপগুলো তৈরি হচ্ছে। এটা রেমেডি কি? এটা আপনি ভাবছেন যে সব অনার্স আপনি সমস্ত দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন। সরকার তো এই চাপ এটা তো সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে, সরকার সেই কাজগুলো করছে, কিন্তু আপনারা যে যারা যারা এই পুরো এই যে ট্রাস্ট ডেফিসিট যেটা হলো, হ্যাঁ সেই জায়গাগুলো যারা যারা কন্ট্রিবিউট করেছেন তারা কেউ কিন্তু এই কথাটা বলছেন না। তারা ভাবছেন যে এটা বিজনেস অ্যাজ ইউজুয়াল, পুরন দেশ হয়ে যে এটা সরিয়ে ফেলো, নতুন আমরা আবার শুরু করি, আবার নতুন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, তাকে সামনে রেখে তারা তাদের আবার গুটিগুলো সাজাচ্ছে কিভাবে ওনারা এটা করবেন। এতে বাংলাদেশের জার্নালিজমের কোনো ধরনের কোনো উত্তরণ হবে না। আপনারা যারা ভাবছেন, এবং আমি কেউ যদি বলেন যে বাংলাদেশের স্বাধীনতা নাই, একদম ফালতু কথা। বাংলাদেশের জার্নালিজম এত ফ্রিডম আছে, আমি বলবো যে উন্নত বিশ্বেও এই ফ্রিডমটা নাই। কেন নাই? আপনি এসে যেটা ইদানিং যেটা হচ্ছে, মানুষ নিউজ কনজিউম করছে হচ্ছে ইয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, মানুষ নিউজ কম পড়ছে। গ্রামে আপনি যে দেখেন, আপনি এই যে দোকানের সামনে 4-5 জন বসে একটা ছোট ভিডিওর মাধ্যমে নিউজ কনজিউম করছে, এবং এই কনজিউমের যারা নিউজ কনজিউম যারা করছে, তারা যারা ভিডিও যারা দেখছে, ভিডিওগুলোর বেশিরভাগই লেজি জার্নালিজমে ভরা, মিথ্যায় ভরপুর। সারাদিন ধরে কিছু কিছু টক শোতে এরা মিথ্যা কথা বলছে। না সাংবাদিকতা, এটারে আপনি অপসাংবাদিকতা হলেও এক ধরনের সাংবাদিকতা।
সে এটা করছে, এটা করার ফলে আপনি তো মানুষ পত্রিকা পড়ছে না তো, কয়জন পত্রিকা পড়ে? আপনার প্রাইমারি ইউএসএ দেখেন না, সোশ্যাল মিডিয়া এখন বিগেস্ট সোর্স অফ নিউজ কনজাম্পশন। বাংলাদেশে ওইটা হচ্ছে, মানুষ ওইটা নিচ্ছে। এটাকে আপনি কিভাবে মনিটর করবেন? আমার নামে জাতা বলতেছে, আমাদের অ্যাডভাইজারদের নামে জাতা লিখতেছে। নোংরামির তো একটা সীমা আছে, কিন্তু এটা হচ্ছে। এখন আমি যদি বলি যে না আপনি এই কাজটা করছেন, এটা অন্যায়, আপনি আমার নামে 40 মিনিটের একটা ভিডিও বানিয়েছেন, তার মধ্যে 320টা মিথ্যা আছে। আপনি বলুন যে আমি আই ফিল ইন্টিমিডেটেড, আমার উপর প্রেসার হচ্ছে, গভর্নমেন্ট আমাকে টার্গেট করেছে, তখন আপনি আমাকে কাট করে, আমি আমার কথাটা বলবো, আপনি আমাকে কাট করে তার করে দিবেন। ফলে আপনি যেটা বলছেন যে জার্নালিস্ট প্রোটেকশন অর্ডিন্যান্স, আমরা মনে করি এটা দরকার আছে। এট দ্য সেম টাইম আপনার অপসাংবাদিকতার দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আপনি কিভাবে প্রোটেকশন দিবেন? তার প্রোটেকশনটাও তো আপনার চিন্তা করা উচিত। একটা সেক্রেটারির নামে এমন একটা মিথ্যা নিউজ দিল, এই নিউজটা তো সেলফ লাইফ ইটারনাল, 100 বছর ধরে এই নিউজ, উনি যখন ওনার ছেলে ওনার নাতি যখনই ওনারা গুগলে সার্চ করবে দেখবে যে এই নিউজটা আসছে যে উনি এইটা মিথ্যা, তার নামে। এখন ওনাকে আপনি রিমিডি দিবেন না? ওয়েস্টে তো এটা মডেল আছে, ওয়েস্টে ওরা প্রোটেকশন দিচ্ছে হচ্ছে পেনাল্টি ইম্পোজ করে। আপনি ফালতু কথা বলে একজনের নামে কয়ে পার পেয়ে যাবেন, সরকারি অফিসিয়াল হলে আপনি তাদের কিছু প্রোটেকশন কম, কিন্তু আরেকজনের নামে একটা ফালতু কথা মিথ্যা কথা বলে আপনি পার পেয়ে যাবেন বিদেশে, ইউকে তে, এটা চিন্তাও করতে পারবেন না। আপনার নামে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 100 মিলিয়ন, 700 মিলিয়ন, আপনি এই যে নিয়ে যে ফক্স নিউজকে আপনি দেখেন, 780 মিলিয়ন, 700 মিলিয়নের উপরে তাকে পেনাল্টি গুনতে হচ্ছে। আমাদের এখানে তো নাই, মানে এখানে যে যা ইচ্ছা বলে দিতে হয়। আমি এটা যখন ওই পারে ছিলাম তখন আমি এটা ফিল করি নাই, এখন এসে দেখতেছি যে বাংলাদেশের সরকারি অফিসিয়াল, সরকারি যারা একটা প্রতিষ্ঠান এর প্রধান, তাদের মিনিমাম কোনো প্রোটেকশন নাই। তাকে যা ইচ্ছা লেখা যায়, যা ইচ্ছা বলা যায়, আপনি যাই এবং পার পেয়ে যান আপনি। কেননা আমি যদি আবার এটা কাউন্টার দিতে যাই, আপনি না উনি আমার উপর পড়ে গিয়েছে, উনি আমার উপরে প্রেসার তৈরি করেছেন, আমি জার্নালিজম করতে পারছি না। এই যে জার্নালিজমের সত্যিকার অর্থে আমি মনে করি গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের, মানে জার্নালিস্টরা যাতে ফ্রি, মানে তার মুখ বন্ধ যাতে না হয়, সেই জন্য উইদাউট এনি ফিয়ার সেই জন্য তার জার্নালিজম করতে পারে। আমরা মনে করি সেটা আমরা সব সফল হয়েছি। প্রত্যেকটা পত্রিকা দেখেন, কোন পত্রিকা, মেজর পত্রিকায় আপনি সার্ভে নেন, মেজর টিভি স্টেশনে সার্ভে নেন, যে কেউ যদি বলে যে আমরা কোন ধরনের কোন প্রেসার তৈরি করেছি কিনা তার জার্নালিজমের ক্ষেত্রে, কোন একটা নিউজ করার ক্ষেত্রে আমরা বলেছি কিনা আপনি এটা কেন করলেন, নেভার, আমরা এটা একটুও করিনি। কিন্তু তারপর আমরা এই অ্যাপ্রিসিয়েশনটা আমরা দেখছি না, আমরা দেখছি কি অনেক নোংরামি হচ্ছে। এবং যেহেতু জার্নালিজমের নিউজের কনজামশনটা চেঞ্জ হয়ে গেছে, নোংরামিটা অন্য লেভেলে চলে গেছে, পুরোটা একটা ভিডিও কেন্দ্রিক, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, প্রতিদিন রিলেন্টলেস। এবং এটা অনেক ক্ষেত্রে লেজি, কারণ আপনি তো পড়ালেখা করছেন না, সারাদিন এসে আপনি টক শোতে থাকছেন, আপনার পড়ালেখাটা, সরকারের কাজটা আপনি অবশ্যই, আমরা চাই আপনি আমাকে ক্রিটিসিজম করবেন, অবশ্যই আপনি আমারে কাঠ গড়ায় দাঁড় করাবেন, অবশ্যই এই গভর্নমেন্টকে প্রত্যেকটা কাজের জবাব দিয়ে আপনি চাবেন, কারণ আপনাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি। কিন্তু সারাক্ষণ যদি একটা গভর্নমেন্টের এগেইনস্টে আপনি মানে ইয়ের সাথে মিথ্যা কথা একের পরে, মানে কিছু কিছু ক্ষেত্রে চিফ অ্যাডভাইজারের নামে আমি দেখলাম যে এক সাংবাদিক সারাদিন ধরে লিখছেন। আমি বললাম যে আপনি ইনভেস্টিগেট করেন না, আপনি কি এটা লিখছেন, আপনি ইনভেস্টিগেট করেন, পুরোটা ইনভেস্টিগেট করেন, দেখেন উনি এটার মধ্যে সত্য আছে কিনা। ভোট বাহিনী কি লিখলো আওয়ামী লীগের, সেটা না ফলো করে আপনি নিজেই, আপনি তো একজন বড় সাংবাদিক ছিলেন, আপনি পুলিশের সেন্টার থেকে আপনি একটা গ্রান্ট নিয়ে আসেন, নিয়ে এসে ইনভেস্টিগেট করেন যে এখানের মধ্যে সত্য আছে কিনা। আমি ওয়েলকাম। এবং আপনার ইনভেস্টিগেশনে যদি আমরা বাধা দেই, আপনি সবাইকে বলেন যে আমরা বাধা দিচ্ছি। প্রতিদিন আপনার মিথ্যা কথা লেখার দরকার নাই তো,
আপনি ইনভেস্টি করে বলেন যে না এখানে 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 উনি ভুল করেছেন, এখানে 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 উই উইল মোস্ট ওয়েলকাম। প্রফেসর ইউনূস বারবার বলছেন আমাদেরকে ক্রিটিসিজম করেন, ফেয়ার ক্রিটিসিজম করেন। উনি এডিটরকে ডেকে বলেছেন যে এই কাজটা করেন। আমরা জার্নালিজমের ফেয়ারনেসটা চাই, এবং ফেয়ারনেসটা সবার সব সময়ের জন্য। আর এই যে জেল ইয়ের ব্যাপারে যেটা আসছে, এই যে কেসগুলোর ক্ষেত্রে খুবই আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, কিন্তু কথা হচ্ছে যে আমাদের কতটুকু করার আছে। আর যারা করছে, যারা এটা করছে, আমার মনে হয় তো তাদের চেহারা মাস্কটা আপনারা খুলে দেন না, আমাদেরকে না অ্যাটাক করে যারা যারা এই কাজগুলো করছে তাদেরকে, তাদের প্রোফাইলটা নেন। তারা কোথায়? তারা কি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত? তারা কি পলিটিক্যাল পার্টির মদদে এটা করছে? এই যে কেসগুলো যে হলো, আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি, এবং এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে যেটা হয় যে যারা যারা যাদের নামে নাম আসছে তাদের জন্য কোনো হয়রানি না হয়, কোনো অ্যারেস্ট না হয়, সেটা আমাদের গভর্নমেন্টের থেকে করা হচ্ছে। তো কিন্তু এটা তো একটা আনফরচুনেট একটা ডেভেলপমেন্ট, এবং এটা আমার মনে হয় যে এটা নিয়ে আরো ব্রিলিয়ান্ট জার্নালিজম করার সুযোগ আছে। কারা এটা করাচ্ছে? এটা কি পলিটিক্যাল মদদে করছে? করে কি আমাদের উপরে প্রেসার তৈরি হচ্ছে? অলরেডি এটা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার বলেছেন নন প্রফিট মডেল, আমার মনে হয় না বাংলাদেশের নন প্রফিট মডেল কাজ করবে। এটা জার্নালিজম শুড বি এ প্রফিটেবল ভেঞ্চার, কিন্তু এটাকে আমার বাইন্ড করে দিতে হবে, একটা ইথিক্যাল বাউন্ডারির মধ্যে রাখতে হবে। অবশ্যই এর জন্য আবার ইথিক্যাল বাউন্ডারি করতে যে যাতে তার আবার ফ্রিডম অফ প্রেসে যাতে বাধা না হয়, সেটাও আমাদের দেখতে হবে। গণমাধ্যমের উপর আস্থা কমে যাচ্ছে, অবশ্যই কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে আমরা তো আমাদের হাউসকিপিংটা করি নাই, আমরা ওইটা তো করি নাই। আপনি বাইরের দেশে যদি দেখেন, প্রত্যেকটা দেশে বড় বড়, এই যে নিউ ইয়র্ক টাইমসের তার ওই ইরাক ওয়ারের সময় যে যেই কভারেজটা করেছিলেন, ওরা নিজেরাই বাইরের থেকে লোক এনে তারা নিজেরা দেখেছিলেন যে তাদের জার্নালিজমটা কি হয়েছিল, যে আমরা কি ফেয়ার জার্নালিজম করেছি নাকি আমাদের জার্নালিজমটা ফ্লড ছিল। আমার মনে হয় এই জায়গাটা আমাদের নিজেরা সেলফ রেগুলেশন, সেলফ অডিটিং করা উচিত। আমি 2014 সালের ইলেকশন হয়েছে, আমার কভারেজটা কি ফেয়ার ছিল? আমার 2013 সালে হেফাজতের উপর ক্র্যাকডাউন হয়েছে, আমার এই কভারেজটা কি ফেয়ার ছিল? 2018 সালের রাতের ইলেকশন হয়েছে, আমার কভারেজটা, আমি যে নিউজটা করেছি এটা কি কভার ছিল? আমার 2009 থেকে 2024 সালে আমি বিএনপি, জামাত এবং যারা অপোজিশন পার্টি ছিল তারা নিয়ে যে আমি নিউজগুলো করেছি এটা কি কভার ছিল? আমি বাংলাদেশের জঙ্গির উপরে যে জঙ্গি মানে ওয়ার এন্ড টেররের নাম করে যে জঙ্গির মানে এন্টি টেরর যেই ক্র্যাকডাউনটা হয়েছে, ওইটার যে কভারেজ আমি করেছি এটা কি ফেয়ার ছিল? এটা তো আমাদের নিজেদের জানা উচিত। এটা করলে হবে কি, আমরা চাই না কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক, বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই যাতে বন্ধ, বাট আমি এইটার থেকে আবার কি নিজেরা আমি ধুয়ে মুছে সাফ হয়ে আমি আবার নতুন করতে পারবো। এই জার্নালিজমটা দরকার। এই জায়গাটাই আমরা যেতে চাই, যাতে করে কোনো প্রেসার গ্রুপ তৈরি না হয়, যাতে করে কোনো মব তৈরি হওয়ার কোনো সুযোগই না পায়। কেউ বলছেন যে গণমাধ্যমের স্বাধীনতার সম্ভাবনা, গণমাধ্যম খুবই স্বাধীন আছে। আমরা কারো কোনো মুখ বন্ধ করার একটা কোনো টুল ইউজ করছি না। আপনি যা ইচ্ছা লিখছেন, আমরা কিচ্ছু আমাদের তরফ থেকে কোনো, অবশ্যই যদি আপনি মিথ্যা দেখেন, ডিসইনফরমেশন ছড়ান, ডিসইনফরমেশনের জন্য বাংলাদেশে অনেক সমস্যা তৈরি হয়েছে, সেটা আমরা সিরিয়াসলি দেখি। এটা হচ্ছে জনগণকে প্রোটেকশনে, বাংলাদেশের যতগুলো মেজর হিন্দু মুসলমান রায়ট হয়েছে ইদানিং কালের, সবগুলোর পিছনে ডিসইনফরমেশন আছে। আমাকে একজন এক্সপার্ট বললেন যে বিডিআর এর যে ডাল ভাত নিয়ে যে বাজেরি জার্নালিজম হয়েছে, দ্যাট একজন এক্সপার্ট বললেন, আমি এখনো এটা পুরো দেখি নাই, দ্যাট কন্ট্রিবিউটেড টু দিস ম্যাসাকার। আমরা ইয়েতে মায়ানমারে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে ভয়াবহ মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে রোহিঙ্গাদের নিয়ে, তার কারণে 10 লক্ষ রোহিঙ্গাকে এখন আমাদেরকে দেখতে হচ্ছে ডিসইনফরমেশনের কারণে। আপনি দিনের পর দিন মিথ্যা নিউজ ছড়াইছেন ওদের এগেইনস্টে, তার এবং এটা একটা ক্ষেত্র তৈরি করছে একটা ওদের এগেইনস্টে একটা ড্রাইভ ক্যারি আউট করার জন্য। এটা কে বলেছেন? এটা বলেছেন মিউনিক সিকিউরিটি কনফারেন্স হয়, ওইটার চিফ প্রফেসর ইউনূসকে বলেছেন যে তুমি ডিসইনফরমেশনের ব্যাপারে সব সময় সিরিয়াস থাকতে হবে বাংলাদেশের মতো একটা ডেন্সলি পপুলেটেড দেশের জন্য। একটা
একটা মিস ইনফরমেশন দ্যাট ক্যান মানে ক্রিয়েট এ লট অফ হ্যাভক। এবং এটা ওইটার কারণে আমরা এখন রোহিঙ্গা যে দেখেন 7টা বছর ধরে আমরা রোহিঙ্গাদেরকে এইখানে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে জাস্ট সিরিজ অফ মিস ইনফরমেশনের কারণে। আপনি বড় বড় ইয়ে দেখেন 2012 সালের রামু রায়টটা দেখেন, এগুলোর পুরো ইয়ে দেখেন, বা ভোলাতে যেটা হলো এটা রায়ট হয়েছিল 4-5 জন মারা গেল, প্রত্যেকটা দেখেন। তো এগুলো তো আমাদের একটা সরকারের তো এটা একটা খুবই দায়িত্ব যে ডিস ইনফরমেশনটাকে ট্যাকেল করা।